This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষকে তেড়ে আক্রমণ করবে, এটাই কিন্তু স্বাভাবিক ছবি, চেনা ছবি। এক এক সময়ে আক্রমণের ধাঁচ শালীনতাও অতিক্রম করে যায়। সেই বাংলাতেই বিপক্ষের স্তুতি শাসক পক্ষের। শুভেন্দু অধিকারী প্রশংসাকে করছেন কুণাল ঘোষ। গতকালের পর আজও করলেন, কিন্তু কেন বলুন তো এই উলটপুরাণ? শত্রুর সংসার পিছনে কোন অঙ্ক, মানে রাজনীতির কোন অঙ্কটা কাজ করছে? বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। হঠাৎ কুণাল ঘোষের হলোটা কি? বিরোধী দলনেতা সম্পর্কে কুণালের মুখে বাছা বাছা বিশেষণে আক্রমণ শুনতেই অভ্যস্ত বাঙালি। এই যেমন শুভেন্দু অধিকারী হচ্ছে ছিদাম বহুরূপী, সারদা নারদার চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী একটা চতুষ্পদ শকুন। মুখে ন মারিতং জগত, একটা আলু ভাতে সখী, অপদার্থ বিরোধী দলনেতা। সেই কুণালি হঠাৎ শুভেন্দু অধিকারীর প্রশংসায় ব্যস্ত কেন? অঙ্কটা কি? ঘটনা প্রবাহের প্রেক্ষাপটটা এই রকম। মঙ্গলবার বিজেপি সাংগঠনিক বৈঠকে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে খোঁচা সুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে। ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। উনি সময় পাবেন কোথায়? ব্যস্ততম বলেও শেষে অন্যতম জুড়ে দেওয়া। যদিও সাংগঠনিক বৈঠকে গড়হাজিরা নিয়ে শুভেন্দু কোনো মন্তব্য করতে চাননি, বল ঠেলে দেন রাজ্য সভাপতির কোর্টেই। যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। সুকান্ত শুভেন্দুর এই চাপানুতরের মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন কুণাল ঘোষ। তবে আগেও গত বছরের জুলাইয়ে সুকান্তর চেয়ে শুভেন্দুকে এগিয়ে রেখে বিজেপির পুকুরে বিতর্কের ঢিল ছুঁড়েছিলেন কুণাল। বিরোধী নেতা হিসেবে, বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্ত বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। যাকে রোজই তীব্র ভাষায় আক্রমণ করেন তাকে এগিয়ে রাখছেনই বা কেন? বুধবার সেই ব্যাখ্যাও দিয়েছেন কুণাল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়েছেন, ঘুরিয়ে কি নেত্রীর মহিমায় প্রচার করে দিলেন কুণাল? কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করেছেন। আমার বয়স তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া। বিপ্লব মিত্রকে জেতাতে পারেনি, বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায়, তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। তো এটা শুনে যদি সুকান্তবাবুর হয়ে থাকে, উনি নিঃসন্দেহে বিজেপিতে নবজাতক, এটা তিনি একটা নির্বাচনী সাফল্য পেয়েছেন, তো সে হতেই পারে, কিন্তু তার সঙ্গে রাজনীতি অনেকটা লম্বা দৌড়ের খেলা। তো সেখানে ওরকম মানে আবিষ্কারে বিস্ময় দেখানো, সে তো অনেক রকম হতে পারে। ছোট থেকে বড় সাজাও, ছোটবেলায় ক্লাসে করা অঙ্কই বঙ্গ রাজনীতিতে এভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে কে জানত। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। তাহলে বুঝলেন, আসলে কৌশলে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিমাটাই কোথাও প্রচার করলেন কুণাল ঘোষ। তাই শত্রুর সংসা। একটা চিত্র আপনাদেরকে দেখালাম। এবার আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন কারণে খবরের শিরোনামে। এখানে আমার প্রাক্তন সতীর্থ, বর্তমানে শত্রু শিবিরের নেতা অধীর চৌধুরীর হয়ে সওয়াল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। সেটা আবার কেন? 26-এ কিন্তু ভোট ইতিমধ্যেই আসছে। সেই 26-এর ভোটে ভাগাভাগির অনেক অঙ্ক কষেই কি অধীরকে টোপ হুমায়ুনের? মানে একটা কথা বলতেই হচ্ছে যে 25-এর শুরুতেই কিন্তু 26-এর একটা শুরুয়াত হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের 22টা সিট
অধীরবাবু যদি বহরমপুর সিটে কন্টেস্ট করে তাহলে আর সুব্রত মৈত্র জিতবে না, ওই সিটটা অধীরবাবু জিতবে। তাহলে আমরা 21-1 হব। আর অধীরবাবু যদি বিধানসভায় কন্টেস্ট না করে, আমি বলছি আমরা মুর্শিদাবাদ জেলায় 22-0 করবই। হঠাৎই অধীর চৌধুরীর হয়ে সওয়াল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তারপরই রাজ্য রাজনীতিতে একের পর এক প্রশ্ন। মুর্শিদাবাদ জেলায় 22 বিধানসভার মধ্যে 20টি তৃণমূলের হাতে। মুর্শিদাবাদ ও বহরমপুর বিধানসভা বিজেপির দখলে। সেই বহরমপুর বিধানসভায় অধীর লড়লে তৃণমূল কি আসন ছেড়ে দেবে? লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা হয়নি। ইউসুফ পাঠানের কাছে হেরে যান 5 বারের সাংসদ অধীর। এই অবস্থায় শত্রু শিবিরের নেতার প্রশংসায় কেন মাতলেন হুমায়ুন? এর আগে অধীরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা অনেকবারই বলেছেন হুমায়ুন। অধীরদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, অধীরদার প্রতি আমার দুর্বলতা রয়েছে, অধীরদার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রয়েছে। অধীরদাই আমাদেরকে অনেক গুরুত্ব জায়গায় তুলেছিল। তাই বলে বিরোধী দলের নেতার জয় নিশ্চিত, এমনটা তো কোনো শাসক দলের বিধায়কের মুখে চট করে শোনা যায় না। এখানেই উঠে আসছে সংখ্যালঘু ভোটের অঙ্ক। লোকসভা ভোটে অধীর পেয়েছেন প্রায় 4,40,000 ভোট। অধীরের প্রাপ্তি 2,79,000-এর কাছাকাছি সংখ্যালঘু ভোট, অর্থাৎ অধীরের প্রাপ্ত ভোটের 62%ই সংখ্যালঘু ভোট। অধীর যাতে জেলা জুড়ে সংখ্যালঘু ভোট কাটতে না পারেন, তাই কি বহরমপুরের টোপ? রাজ্য রাজনীতিতে বিতর্কের হাওয়া বইলেও পাত্তা দিতে নারাজ অধীর। আমার ভাগ্য তো তৃণমূল ঠিক করবে না, আমার ভাগ্য তো তৃণমূল ঠিক করবে না। যদিও বিভাজনের রাজনীতির অভিযোগ অধীরের গলায়। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মোদিকেও শুট করে, দিদিকেও শুট করে। মোদির জন্য এটা কাজে লাগে, দিদির জন্য কাজে লাগে এটা। তাই এরা মিউচুয়ালি এই সাম্প্রদায়িক বিভাজন করে চলেছে, কারণ তার লক্ষ্য ছিল অধীর চৌধুরীকে হারানো। বিজেপি হুমায়ুনকে গুরুত্ব দিতেই নারাজ। তৃণমূলের কেউ কেউ খেয়ে মাতাল, হুমায়ুন না খেয়ে মাতাল। ওর কথার কোনো মূল্য নেই। কাল কি বলে, আজ কি বলে, ওর কোনো ঠিক নেই। কখনো অধীরদাকে দাদা বলে, কাকা বলে, বড় নেতা বলে, আবার সেই অধীরদার বিরুদ্ধে বিদেশি প্রার্থী নিয়ে সরব হয়ে নাচানাচি করে, তাকে জেতায়। আবার বলছে অধীরদার জয় নিশ্চিত। ও আসলে অতৃপ্ত আত্মা, কি যে চায়। আত্মা বললে আবার রাগ করবে, জিন বলছি বরঞ্চ। এবার অধীরবাবু সিনিয়র লিডার, তিনি ঠিক করবেন তিনি কোথায় দাঁড়াবেন। যারা বাংলাদেশের অংশ মুর্শিদাবাদকে করতে চান তাদের পক্ষে, নাকি যারা মুর্শিদাবাদকে ভারতের অংশ করতে চান, ভারতের অংশ রাখতে চান আর কি, তাদের পক্ষে? কি বলছে শাসক দল? হুমায়ুন কি নিজের কথাই বলছেন, নাকি দলের ইচ্ছেই হুমায়ুনের মুখ দিয়ে বলাচ্ছে তৃণমূল? এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, এখানে আমি কোনো মন্তব্য করব না। ধীরের সঙ্গে হুমায়ুন কাজ করেছে, আবার হুমায়ুন মমতার সঙ্গেও কাজ করেছে, বিজেপির সঙ্গেও কাজ করেছে। সর্বঘট ঘুরে এসে এখন বোধহয় বুঝেছে যে অধীরই ওর পরিত্রাতা। সেই কারণেই রানের কথা বলছে হয়তো, কারণ তৃণমূলে ওর হাল ভালো না। কথায় কথায় একটা বিষয় স্পষ্ট, 26-এর ভোট ভাগাভাগির অঙ্ক কষা এখন থেকেই শুরু। সৌরভ গুহ, কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার এখনকার খবরে আসি। পাঞ্জিপাড়ার পর কালিয়াচক, ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। এক সপ্তাহের মধ্যে 2 বার পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটলো রাজ্যে। কিন্তু কি কারণে এবার গুলি, জানবো। শুভতোষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভতোষ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো শুভতোষ, কেন গুলি চললো আজ? দেখো, সাইলাপুর গ্রাম, সাইলাপুরটা একেবারেই মানে বাংলাদেশ সংলগ্ন এলাকা, মানে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা, এবং কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির অন্তর্গত। এইখানে পাচারকারী, বেশ কিছু পাচারকারী, তারা নিষিদ্ধ কাপ সিরাপ পাচার করছিল বলে খবর ছিল পুলিশের কাছে। সেই অনুযায়ী গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ প্রথমে ধাওয়া দেয় এবং কয়েকজন পাচারকারীকে যখন তারা ধরতে যায়, তখন তারা পাল্টা গুলি চালায় বলে অভিযোগ, এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরেও পুলিশ কিন্তু তারপরে আরো ফোর্স আসে, কালিয়াচক থানার পুলিশ ফোর্স আসে, এবং তারপরে কোনো ক্রমে কিন্তু কয়েকজন পাচারকারী পালিয়ে গেলেও 2 জন পাচারকারীকে পুলিশ করেছে। অভিযোগ, তারা সমস্ত নিষিদ্ধ কাপ সিরাপ বাংলাদেশে পাচার করছিল বলে তাদের কাছ থেকে একটি 7mm পিস্তল, একটা ম্যাগাজিন সহ 2 রাউন্ড কার্তুজ, এবং এছাড়াও প্রায় 100টি নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। 2 জন পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং এদের সঙ্গে আরো কারা ছিল, তারা সেই এলাকার কিনা সেই নিয়ে কিন্তু পুলিশ
এখন সুবোধ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। এই যে একসঙ্গে আপনাদের টু উইন্ডোতে দেখাচ্ছি কালিয়াচকের আজকের ঘটনা এবং একই সঙ্গে গোয়ালপুকুরের ঘটনা। এই গোয়ালপুকুরের ঘটনা মানে ডিজি রাজীব কুমার যখন গেলেন বার্তা দিয়েছিলেন পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে, তারপর কি নিদান দিয়েছিলেন তিনি একবার মনে করাই আপনাদের, তারপর আবার সুবোধের সাথে কথা বলবো। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। পিছে পিছে দেখ भी रहा है ना। হ্যাঁ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। সুবোধ, দেখো এই বক্তব্যের পরেই আমরা দেখেছি এনকাউন্টার, সাজ্জাকের পরিণতি, সবটা দেখেছি। এরপর আজকের ঘটনা, পুলিশের কি বক্তব্য, তাদের কি তৎপরতা? দেখো, পুলিশ কিন্তু রীতিমতো সেখানটাতে যথেষ্টই মানে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, কারণ যে কোনো মুহূর্তে নিতান্তই পুলিশের গায়ে সেটা লাগেনি, কিন্তু গুলিটা প্রায় গা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। তো পুলিশ যেরকম ভাবে এলোপাথারি তারা গুলি চালিয়েছিল বলে অভিযোগ, কারণ তারা পাচারকারী, তাদের পুলিশের বক্তব্য তারা নিষিদ্ধ কাপ সিরাপ বাংলাদেশে পাচার করতে যাচ্ছিল, এবং তখন যখন পুলিশ চেজ করে তখন তারা ঘুরে গিয়ে গুলি চালায়। তো যদিও পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, তাদের দৌরাত্ম্য এতদিন ধরে কাপ সিরাপ তারা পাচার করছিল, গোপনে পাচার করছিল, কিন্তু পুলিশ চেজ করলে নজর রাখো। সুবোধ, আপাতত ধন্যবাদ তোমাকে। এবার চলে আসে আলিপুরদুয়ারে। বাঁশের ব্যারিকেডের উপর উঠে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের যে ছবি শেয়ার করে কুণাল ঘোষ লিখেছেন যে রাজনৈতিক বা প্রশাসনিক খবর তো হবেই, তবে ফিটনেস রহস্য নিয়ে আলাদা প্রতিবেদন জরুরি হয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, এটা লিখছেন এই ছবি। এবং এই পোস্টের পরে ফের তৃণমূলে কোন বিতর্কটা দানা বেঁধেছে বলুন তো? সেই বয়স বিতর্ক। বয়স বাড়লে কি আদৌ কর্মক্ষমতা চলে যায়? এই ছবি পোস্টের মাধ্যমে আরও একবার সেই বিতর্ক সামনে চলে এসেছে। আর এই বিতর্কের শুরুটা কোথা থেকে হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য থেকে, শুনুন সেটা। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। আরে এটা তো ধ্রুব সত্য। আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার, তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেলে 75, 75, 80 হলে আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে। যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভব। এটা কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সবার জন্য প্রযোজ্য। এতদিন পর কুণাল ঘোষ এই ছবি পোস্ট করলেন আর ফিটনেস শব্দটা লিখলেন, রহস্যের কথা লিখলেন, মানে বয়স বিতর্কটা আরো একবার উস্কে দিলেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটাও মনে করাই আপনাদের। যেমন সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? যতদিন বাঁচবেন, সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। আমি চাই ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিন তাদের ওপরেই রাজত্ব থাকবে, বাট প্রবীণদের সম্মান জানিয়ে, পুরনোদের সম্মান জানিয়ে নবীনদের আগমনকে আমি সম্মান জানাই। আর যিনি আজ এই ছবি পোস্ট করলেন, বিতর্কটা উস্কে দিলেন, তার বক্তব্য শোনাতেই তো হয়, শুনুন। থাকবেন, কিন্তু ভূমিকাটা তো একটু বদলানো যায়। বয়স হয়ে গিয়েছে, আগের মতো যদি সেই ব্যাপার না থাকে, তা একজনকেই বারবার তাকে দাঁড়াতে হবে। ফলে সেখানে তো তারাই অফার করতে পারেন দলের কাছে যে আমি আর এমপি এমএলএ মন্ত্রী হব না, আমি বরং সংগঠনের কাজ করি। রাজনীতি করতে গেলেই এমপি এমএলএই হতে হবে, এটা কোন দেশি দৃষ্টিভঙ্গি?
দৃষ্টিভঙ্গির এই কথা কুণাল ঘোষ বেশ কয়েকদিন আগে বলেছিলেন। আজ এই মমতা অভিষেক নিয়ে কি বললেন কুণাল ঘোষ, শোনাই। তৃণমূল কংগ্রেস মানে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় নেত্রী, রাজ্যের নেত্রী, দলের প্রাণভোমরা। তাকে দেখেই, তার জন্যেই দলটা মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে, তার উন্নয়নে মানুষ উপকৃত। আবার সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খুব সুন্দর করে একটা কাঠামো তিনি তার মতো করে চেষ্টা করছেন। ফলে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে খুব সুন্দরভাবে একটা তৃণমূল 4-5টা প্রজন্ম নিয়ে একটা পরিবার।